প্রোল্যাপস। জেনিটাল প্রোল্যাপস মিনস হচ্ছে যে পেলভিক অর্গান প্রোল্যাপস। এটাকে শর্ট ফর্মে পিওপিও বলা হয়। পিওপি, পিওপির ফুল ফর্ম তাহলে কি হবে? পেলভিক অর্গান প্রোল্যাপস। অনেক সময় শর্ট ফর্মেও আসে। পেলভিক অর্গান প্রোল্যাপস মিনস হচ্ছে ডিসেন্ট অফ পেলভিক অর্গান ইনটু দ্য ভ্যাজাইনা। এই যে পেলভিক অর্গানগুলো যখন নিচে ডিসেন্ট হয়ে যাচ্ছে, তাহলে তাদের যে নর্মাল পজিশন, সেই নর্মাল পজিশন থেকে যখন পেলভিক অর্গানগুলো নিচের দিকে ডিসেন্ট হয়ে যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে জেনিটাল প্রোল্যাপস। তার মানে নিজের প্রপার জায়গা থেকে নিচের দিকে নামাটাই হচ্ছে জেনিটাল প্রোল্যাপস। বর্তমান প্রজন্মে মোস্ট কমন দেখা যায় হচ্ছে যে জেনিটাল প্রোল্যাপস কাদের ক্ষেত্রে? পেরাস উইমেনদের ক্ষেত্রে। পেরাস উইমেনদের হচ্ছে যে জেনিটাল প্রোল্যাপস সব থেকে বেশি দেখা যায়। অর্থাৎ যারা বারবার হচ্ছে, যারা প্রেগনেন্ট হয়েছে, যারা বারবার গ্র্যাভিড হয়েছে, তাদের ক্ষেত্রে জেনিটাল প্রোল্যাপস ভীষণ কমন। এবার জেনিটাল প্রোল্যাপসের মধ্যে এবার বিভিন্ন ভাগ আছে। কারণ জেনিটাল প্রোল্যাপসের মধ্যে জেনিটাল অর্গানগুলোর মধ্যে আমরা জানি অনেক কিছু আছে। ইউটেরাস আছে, পাউচ অফ ডগলার্স আছে, ভ্যাজাইনা আছে। তো তাহলে সেই একটা প্রপার ভাগ আছে, সেটা আমরা এবার পড়ব। এবার জেনিটাল প্রোল্যাপস পড়ার সাথে সাথে আমাদেরকে কী কী জিনিস পড়তে হবে? যে ফার্স্টে পড়বো যে আমাদের যে ইউটেরাস বা পেলভিক অর্গানটা, সেটা হচ্ছে যে একটা লিগামেন্ট বা একটা 3 টায়ার সিস্টেমের হচ্ছে যে সাপোর্ট সিস্টেমে বাধা থাকে। নর্মাল ইউটেরাসের পজিশন হচ্ছে অ্যান্টিভার্টেড আর অ্যান্টি ফ্লেকশন। কি এটা হচ্ছে অ্যান্টিভার্টেড, 90 ডিগ্রি অ্যান্টিভার্টেড আর 125 ডিগ্রি অ্যান্টি ফ্লেকশন। নর্মাল এটা হচ্ছে ইউটেরাসের পজিশন। তো এবার এই পজিশনটা মেনটেন করতে আমাদের যে 3 টায়ার সাপোর্ট সিস্টেম আছে ভীষণভাবে হেল্প করে। এইভাবে পুরো হচ্ছে যে ইউটেরাসের সাপোর্ট সিস্টেম রয়েছে। তো আমরা এই 3 টায়ার সাপোর্ট সিস্টেমটাই দেখব। নর্মাল যদি আমরা দেখি, ছবিটা আঁকার চেষ্টা করি, সবসময় চেষ্টা করবে যে যখন কোনো কিছু আসবে ছবি এঁকে করার। তুমি যদি ভালো ছবি আঁকো, তো ম্যাম যখনই সেটা দেখবে তখন বুঝতে পারবে না ও ছবি এঁকেছে মানে ও জিনিসটা পড়াটা জানে, পড়াটা সম্পর্কে ওর আইডিয়া আছে। তাই সবসময় চেষ্টা করবে যে ছবি আঁকার। ছবি আঁকলে কিন্তু মার্ক সবসময় ভালো আসে। সাপোর্ট সিস্টেমটাতে 3 টায়ারে আছে। কি কি? আপার টায়ার, মিডিল টায়ার আর ইনফেরিয়র টায়ার। আপার টায়ারটা কি করছে? আপার টায়ার হেল্পস ইন অ্যান্টিভার্টেড, আর এই যে অ্যান্টিভার্টেড, সেই অ্যান্টিভার্টেড পজিশনটা মেনটেন করতে হেল্প করছে। অ্যান্টিভার্টেড পজিশন মেনটেন করতে হেল্প করছে কি? আপার টায়ার। এছাড়াও এটা হচ্ছে যে ইউটেরাস আর ভ্যাজাইনাল ভল্টকে সাপোর্ট দিচ্ছে। তাহলে আপার টায়ার দেখা যাচ্ছে এখানে, আপার টায়ার তাহলে কি করছে? ইউটেরাস আর ভ্যাজাইনাল ভল্টকে সাপোর্ট দিচ্ছে। মিডিল টায়ার কাকে সাপোর্ট দিচ্ছে? মিডিল টায়ার হচ্ছে যে ল্যাটেরাল পেলভিক ওয়ালকে, এই ল্যাটেরালি পেলভিক ওয়ালকে সাপোর্ট দিচ্ছে, ল্যাটেরাল পেলভিক ওয়ালকে সাপোর্ট দিচ্ছে। তাহলে এটা আপার টায়ার, মিডিল টায়ার, ইনফেরিয়র টায়ার। তাহলে মিডিল টায়ার কাকে সাপোর্ট দিচ্ছে? ল্যাটেরাল পেলভিক ওয়ালকে। আর ইনফেরিয়র টায়ার সাপোর্ট দিচ্ছে লোয়ার 1/3 অফ ভ্যাজাইনা। তো এইখানটা ভ্যাজাইনা, তাহলে লোয়ার 1/3 অফ ভ্যাজাইনাকে সাপোর্ট দিচ্ছে কে? ইনফেরিয়র টায়ার। তো তাহলে আমরা যদি 3 টায়ারটা দেখি, 3 টায়ারে আমরা কি শিখলাম? যে আপার টায়ার, মিডিল টায়ার, ইনফেরিয়র টায়ার। আপার টায়ার হচ্ছে যে ইউটেরাস আর ভল্টকে সাপোর্ট দিয়ে আছে। মিডিল টায়ার ল্যাটেরাল, এই যে ল্যাটেরাল ওয়ালকে সাপোর্ট দিয়ে আছে, পেলভিক ওয়ালকে। আর ইনফেরিয়র টায়ার হচ্ছে যে লোয়ার ভ্যাজাইনাকে সাপোর্ট দিয়ে আছে। তো টাইপস অফ জেনিটাল প্রোল্যাপসের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? যে ভ্যাজাইনাল প্রোল্যাপস আর ইউট্রাইন প্রোল্যাপস। ভ্যাজাইনাল প্রোল্যাপসকে আবার দুটো ভাগে ভাগ করেছে, অ্যান্টেরিয়র ওয়াল আর পস্টেরিয়র ওয়াল। অ্যান্টেরিয়র ওয়ালের মধ্যে কি আছে? সিস্টোসিল, ইউরোথ্রোসিল আর সিস্টো ইউরোথ্রোসিল। এগুলোই কোয়েশ্চেন আসতে পারে। সিস্টোসিল মানে হচ্ছে যে ব্লাডার, ডিসেন্ট ডাউন অফ দ্য ব্লাডার। এটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই সিস্টোসিল, বা ব্লাডার ডিসেন্ট ডাউনের নাম কি? ব্লাডার ডিসেন্ট হলে তাকে বলা হয় সিস্টোসিল। আর এটা হচ্ছে কি? ব্লাডার ডিসেন্ট। ইউরোথ্রোসিল হচ্ছে ইউরেথ্রার ডিসেন্ট। আর সিস্টো ইউরোথ্রোসিল মানে হচ্ছে যে ব্লাডার ইউরেথ্রা দুজনেরই যখন ডিসেন্ট হচ্ছে তখন তাকে বলা হচ্ছে সিস্টো ইউরোথ্রোসিল। ব্লাডার আর ইউরেথ্রা দুটোরই।
এবার পস্টেরিয়র ওয়ালের মধ্যে কি আছে, পাউচ অফ ডগলাস, রেকটাম আর পেরিনিয়াম। আর রেকটামের ডিসেন্ট ডাউনকে বলা হয় রেক্টোশিল। তাহলে রেকটাম ডিসেন্ট ডাউন হলে তাকে কি বলা হয়, রেক্টোশিল বলা হয়, রেক্টোশিল বলা হয়ে থাকে। এবার ইউটেরাইনের মধ্যে কি আছে, ইউটেরো ভ্যাজাইনাল আর কনজেনিটাল, এই দুটো ভাগে ভাগ করা হয়েছে। তো তাহলে টাইপস পড়লে এই ছকটা করে দিলেই হলো। আর একটা হচ্ছে যে কম্পার্টমেন্ট অনুযায়ী আমরা ভাগ করতে পারি, যে পেলভিক অর্গান প্রোলাপসের কম্পার্টমেন্ট অনুযায়ী ভাগটা। সেটা মানে কি, ধরো আমরা যদি একটা ভ্যাজাইনা আঁকি বা আমাদের ইন্টারনাল জেনিটাল অর্গানকে আঁকি, কীরকম দেখতে হবে সেটা এরকম দেখতে হবে। তার মধ্যে এইখানটা হচ্ছে ব্লাডারের পার্ট, এইখানটা হচ্ছে আমাদের রেকটাম রয়েছে। তাহলে এটা অ্যান্টেরিয়র সাইড, এটা মিডিল আর এটা পস্টেরিয়র। তাহলে অ্যান্টেরিয়রে আমাদের কি আছে, ব্লাডার, ইউরেথ্রা রয়েছে, আর মিডিলে কি আছে, ভ্যাজাইনা ভল্ট রয়েছে, আর পস্টেরিয়রে কি হয়েছে, রেকটাম, পাউচ অফ ডগলাস আর হচ্ছে পেরিনিয়াম রয়েছে। তাহলে আর একটা কম্পার্টমেন্ট অনুযায়ী এই ভাগে ভাগ করা হচ্ছে, যে অ্যান্টেরিয়র, মিডিল আর পস্টেরিয়র। অ্যান্টেরিয়রে কি আছে, ব্লাডার, ইউরেথ্রা, মিডিলে কি আছে, ভ্যাজাইনা ভল্ট, আর পস্টেরিয়রে কি আছে, পাউচ অফ ডগলাস, রেকটাম আর পেরিনিয়াম। এই টাইপসে ভাগ করা যেতে পারে। এবার মেন হচ্ছে ইটিওলজি, ইউট্রাইন প্রোলাপস কেন হচ্ছে, কেন হঠাৎ করে ইউট্রাস নিচের দিকে নামছে, বা কেন ব্লাডার নামবে, কেন ইউরেথ্রা নামবে, সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। সেই ইটিওলজিটাই আমাদেরকে ভালোভাবে মুখস্থ করতে হবে। তো তাহলে ইটিওলজিটা দেখা যাক। হচ্ছে ইটিওলজি অফ পেলভিক অর্গান প্রোলাপস। ইটিওলজিটাকে তিন ভাগে ভাগ করা হচ্ছে, অ্যানাটমিক্যাল ফ্যাক্টর, প্রিডিসপোজিং ফ্যাক্টর আর একটা হচ্ছে অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর। অ্যানাটমিক্যাল ফ্যাক্টর মানে হচ্ছে যে আমরা বুঝতে পারছি যে স্ট্রাকচারের অ্যাবনর্মালিটি হচ্ছে। প্রিডিসপোজিং ফ্যাক্টর যেটা হচ্ছে প্রিডিসপোজ করছে, মানে ইউটেরাইন প্রোলাপস হওয়ার জন্য যে ঘটনাগুলো প্রিডিসপোজ করছে। আর অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর হচ্ছে যেগুলো হচ্ছে যে অ্যাগ্রিভেট করছে, মানে ঘটনা হয়তো তার রিস্ক ফ্যাক্টর তার শরীরে প্রেজেন্ট আছে, দিয়ে তার এই যাই অ্যাগ্রিভেটিং ফ্যাক্টরগুলো হয়েছে তাহলে আরও এগিয়ে দিচ্ছে, মানে অ্যাগ্রিভেট করছে। মানে ইউট্রাইন প্রোলাপস হওয়ার জন্য অ্যাগ্রিভেটিং ফ্যাক্টরগুলো হচ্ছে যে অ্যাগ্রিভেট করছে। তো এবার অ্যানাটমিক্যাল ফ্যাক্টরের মধ্যে কি আছে, প্রথমে আছে যে গ্র্যাভিটেশনাল স্ট্রেস, যে যখন যখন ইউট্রাস বারবার গ্র্যাভিট হচ্ছে, মানে হয়তো 5 বার 6 বার 7 বার 8 বার করে গ্র্যাভিট হচ্ছে, তাহলে এই গ্র্যাভিটেশনাল স্ট্রেসে একটা অ্যানাটমিক্যাল স্ট্রাকচারের অ্যাবনর্মালিটি হচ্ছে। আমরা যে আগে পড়লাম যে আপার টায়ার, মিডিল টায়ার আর হচ্ছে ইনফেরিয়ার টায়ার, তাহলে সেই টায়ারের স্ট্রাকচারের স্ট্রেস পড়ছে। স্বাভাবিক কোনো মা যদি বারবার যদি সে পেরাস হয়, বারবার যদি গ্র্যাভিড হয়, তাহলে এই যে এই স্ট্রাকচার সিস্টেমগুলোতে বারবার ইউট্রাসটা বড় হচ্ছে, বারবার হচ্ছে, বারবার বড় হচ্ছে, তাহলে এই লিগামেন্টগুলো কি হচ্ছে, লুজ হয়ে যাচ্ছে। তাহলে গ্র্যাভিটেশনাল স্ট্রেস। তারপরে স্ট্রেস অফ পার্টিউরিশন মানে হচ্ছে নর্মাল লেবারকে বলা হয় পার্টিউরিশন। তাহলে নর্মাল লেবারের সময় কি হয়, ইন্টারনাল রোটেশন অফ দ্য বেবির যখন ইন্টারনাল রোটেশন হচ্ছে, তাহলে সেই প্রেসারে পড়ছে, সেই প্রেসারটা ইউট্রাসের মধ্যে পড়ছে। তার ফলে অ্যানাটমিক্যালের জন্য ইউট্রাইন ডিসেন্ট হতে পারে বা পেলভিক অর্গান ডিসেন্ট হতে পারে। তারপর পেলভিক ফ্লোর উইকনেস, যদি এই পেলভিক ফ্লোর মাসেলগুলো উইক হয়ে যায়। তারপরে ইনহেরিয়েন্ট উইকনেস মানে সে জন্মসূত্রেই তার এই যে লিগামেন্টগুলো বা তার যে আপার টায়ার, মিডিল টায়ার, ইনফেরিয়র টায়ার, তার জন্মসূত্রে এই টায়ারগুলো উইক হয় না। অনেকেই তো হয় যে সে জন্মসূত্রে খুব ভীষণ দুর্বল, কারণ তার জেনেটিক্যালি তার এই লিগামেন্টগুলো উইক। তো সেক্ষেত্রে এই অ্যানাটমিক্যাল ফ্যাক্টরগুলো কাজ করছে। এবার প্রিডিসপোজিং ফ্যাক্টরকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড আর একটা হচ্ছে যে কনজেনিটাল। অ্যাকোয়ার্ডের মধ্যে হচ্ছে ট্রমা। তো ট্রমার মধ্যে কি পড়বে, ট্রমা ধরো ডেলিভারির সময় কোনো একদম ফরসেপ ডেলিভারি হয়েছে, টানা হেজরা করা হয়েছে, বা ভেন্টুস ডেলিভারি করা হয়েছে, একদম টানা হেজরা করা হয়েছে, তখন এই যে এই লিগামেন্ট বা হচ্ছে ফেসিয়া বা মাসেলগুলোতে যদি লুজনেস হয়ে যায় বা ট্রমা বা ইনজুরি হয়, তো সেক্ষেত্রেও অ্যাকোয়ার্ড বা প্রিডিসপোজিং ফ্যাক্টর হচ্ছে। এবার কনজেনিটাল কি, যদি মা ছোটবেলা থেকে স্পাইনা বিফিডা থাকে বা আরও অনেক প্রবলেম নিয়ে জন্মায়, তো সেক্ষেত্রে তো তার ওই জায়গাগুলোয় প্রবলেম আছে, তো তাহলে সেটা কিন্তু প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে। বা উইমেন অফ মরফান সিনড্রোম, যে সমস্ত মায়ের মরফান সিনড্রোম আছে বা জেনেটিক আছে, কোলাজেন ফাইবার বা কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার আছে, তো সেগুলো হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি বা সে জন্মসূত্রে এই প্রবলেম নিয়ে জন্মেছে। এবার হচ্ছে অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর। অ্যাগ্রিভেটিং ফ্যাক্টরটাও ভীষণ ইম্পর্টেন্ট, যে ফ্যাক্টরটা হচ্ছে ইউট্রাইন প্রোলাপসকে আর এক ধাপ এগিয়ে দিচ্ছে। সেটা কি, প্রথমেই আসছে এজিং প্রসেস, ওবেসিটি,
ফাইব্রয়েড, হেভি লিফটিং, কোলাজেন ফাইবার ডিসঅর্ডার, ম্যাল নিউট্রিশন, এজিং প্রসেস বয়সের সাথে সাথে, ওবেসিটি, যদি খুব ওবেস হয়, সারা শরীরের চাপ পড়ছে, তো সেক্ষেত্রে ইউটেরাস নিচের দিকে নেমে যেতে পারে। ফাইব্রয়েড, যদি ইউটেরাসের মধ্যে এত বড় একটা ফাইব্রয়েড হয়ে থাকে, তাহলে তার প্রেসারে ইউটেরাসটা নিচের দিকে নামবে। হেভি লিফটিং, কাউকে যদি সবসময় হেভি লিফটিং করতে হয়, মানে সবসময় একটা, এটা যদি একটা বউ হয়, সে সবসময় এরকম ভারী ভারী জিনিস এরকম করে তুলতে নামাতে হচ্ছে, তাহলে যে বারবার নিচে নামছে হচ্ছে, তার ফলেও কিন্তু এই পেলভিক অর্গানের লুজেনিং হতে পারে। তারপরে যে কোলাজেন ফাইবারের প্রবলেম বা ম্যাল নিউট্রিশন যদি হয়, তো সেক্ষেত্রে এগুলো হতে। এছাড়া হচ্ছে যে সিওপিডি কনস্টিপেশন। সিওপিডির মানে হচ্ছে যে কি, তার হচ্ছে সিওপিডির পেশেন্টদের কি হয়, তাদের প্রচণ্ড কাশি হয়, তাহলে যদি ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার খুব হাই হয়, তাহলে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার হাই, তার সিওপিডি পেশেন্ট ভীষণ কাশি হয় সবসময়, তো তাহলে তার প্রেশারের কারণেও কিন্তু ইউটেরাইন প্রোলাপস হতে পারে। তারপর যদি কনস্টিপেশন, সে যদি ক্রনিক কনস্টিপেশনের পেশেন্ট হয়, তো সেক্ষেত্রে তাহলে রেক্টোশিল হতে পারে, কারণ রেকটাম নেমে যেতে পারে। এছাড়া যদি স্মোকিং হিস্ট্রি থাকে, আর হচ্ছে যে মাল্টিপেরাস তো যদি 8বার গ্র্যাভিড হয়, তো তাহলে সেই এতবার গ্র্যাভিড হয়ে এমনি তার সব মাসেল লিগামেন্ট সব লুজ হয়ে গেছে। তো এই গেল আমাদের পুরো ইটিওলজি অফ পেলভিক অর্গান প্রোল্যাপসের। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে ডিগ্রি অফ ইউটেরাইন ডিসেন্ট। এইটা কিন্তু কোয়েশ্চেন আসে যে কীরকম ডিগ্রিতে হচ্ছে ইউটেরাইন ডিসেন্টটা হয়। তো 4টে ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রিকে বলা হয় প্রসিডেন্সিয়া, কারণ এর হোল ইউটেরাসটাই বেরিয়ে যায়। আর এই টার্মটাই ইউজ হয় যে হোল ডিসেন্ট অফ দ্য ইউটেরাস ইজ কল্ড প্রসিডেন্সিয়া। এমসিকিউ এ কোয়েশ্চেনটা আসে। তো ফার্স্ট ডিগ্রিতে দেখো কি হচ্ছে, ডিসেন্ট অফ দ্য সার্ভিক্স ইন দ্য ভ্যাজাইনা। মানে শুধু সার্ভিক্সটা হচ্ছে যে ভ্যাজাইনার কাছে আসছে, আর মানে ভ্যাজাইনার কাছে আসছে। দেখো, ধরো তুমি যে ছবিটা আমি এঁকেছি, ধরো এইভাবে কিন্তু ছবিটা কিন্তু এঁকে নেবে পরীক্ষার খাতায়। ধরো এই যে বর্ডার লাইন অনুযায়ী এইখানে নিজের নর্মাল সাইজ থেকে ইউটেরাসটা নেমে আসছে, কিন্তু সেটা ওই ভ্যাজাইনা পর্যন্তই আসছে, একদম অসের বাইরে চলে আসছে না। এবার যখন স্ট্রেনিং হবে, অর্থাৎ নিচে হয়ে বসতে গেল বা পটি করতে বসলো, তখন পেশেন্টটা বা মাটা ফিল করবে যে কিছু একটা জিনিস যেন নিচের দিকে নেমে আসছে, এরকম ফিল করে। তাহলে ফার্স্ট ডিগ্রিতে কি হবে, দ্য সার্ভিক্স ডিসেন্টস বিলো ইটস নর্মাল লেভেল অন স্ট্রেনিং। আবার হচ্ছে গোজ ব্যাক করে যায় যখন আবার নর্মাল পজিশনে চলে আসে। এবার সেকেন্ড ডিগ্রি হচ্ছে সার্ভিক্স রিচেস টু ভালভা। ছবিটা দেখতে পাচ্ছ, এটা যদি বর্ডার লাইন ধরি, তো সেকেন্ড ডিগ্রিতে হচ্ছে যে সার্ভিক্স পুরো ভালভার কাছে চলে আসছে, ভালভা পর্যন্ত চলে আসছে। থার্ড ডিগ্রিতে কি হচ্ছে যে ভালভার বাইরে চলে আসছে। ভালভা মানে হচ্ছে যে আমাদের একদম যে এক্সটার্নাল অস, সেটার ইনট্রয়টাস যেটাকে বলা হয়, সেটার বাইরে চলে আসছে থার্ড ডিগ্রিতে। ফোর্থ ডিগ্রিতে কি হচ্ছে, পুরো হোল ইউটেরাস শরীরের বাইরে চলে আসছে, এটাকেই বলা হচ্ছে প্রসিডেন্সিয়া, একদম বাইরে চলে এসেছে ইউটেরাস, গোটা ইউটেরাসটাই। এরকম কত পেশেন্ট রয়েছে, এটা ভীষণ কমন একটা ডিজিজ। তো যদি টাইপস বা ডিগ্রি অফ ইউটেরাইন ডিসেন্ট আছে, তখন অবশ্যই ছবিটা আঁকতে হবে, এই ছবিটা ছাড়া কিন্তু কোনো ভ্যালু নেই। জেনিটাল প্রোলাপস থেকে এবার হচ্ছে কি কি কোয়েশ্চেন আসে। জেনিটাল প্রোলাপস থেকে মেনলি কোয়েশ্চেন আসে কি, জেনিটাল প্রোলাপস কাকে বলে, জেনিটাল প্রোলাপসের টাইপস বর্ণনা করো, ইটিওলজি বর্ণনা করো, সিমটমস, আর হচ্ছে ওই ডিগ্রি অফ প্রোলাপস অফ ইউটেরাইন প্রোলাপস, ওই যে প্রসিডেন্সিয়া ওই পার্টটা, আর হচ্ছে প্রিভেনশন, যে ইউটেরাইন প্রোলাপস বা জেনিটাল প্রোলাপস কীভাবে প্রিভেন্ট করব, আর আছে হচ্ছে যে ম্যানেজমেন্টটা মানে তোমার জেনিটাল প্রোলাপস কি ম্যানেজমেন্ট করব সেটা কিন্তু নয়। জেনিটাল প্রোলাপসের আলটিমেট গোল হচ্ছে কি হিস্টেক্টমি। জেনিটাল প্রোলাপস যাদের হয় তাদের ক্ষেত্রে মেনলি হচ্ছে হিস্টেক্টমি করা হয়ে থাকে। তো সেই একটা পেশেন্টের জেনিটাল প্রোলাপস হয়ে তার সার্জারি হয়েছে, সেই সার্জারি থেকে ফিরে তার কি কি পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট হবে, সেই নার্সিং কেয়ার প্ল্যানটাই কিন্তু কোয়েশ্চেনে আসে। ম্যানেজমেন্ট বা নার্সিং কেয়ার প্ল্যান যাই আসুক, সেটা লেখা ভীষণ সহজ, মানে সুন্দরভাবে লেখা যায়। 8 নম্বর থাকে যে পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট অফ এ পেশেন্ট উইথ জেনিটাল প্রোলাপস আফটার সার্জারি, এই কোয়েশ্চেনটা আসে। আর একটা ব্যাপার হচ্ছে যে অনেক সময় কি হয়, কোয়েশ্চেনটা জেনিটাল প্রোলাপস দিয়ে আসে, আবার কখনো কোয়েশ্চেনটা আসে যে ইউটেরাইন প্রোলাপস কাকে বলে আসে। তো আমরা কি দেখলাম, জেনিটাল প্রোলাপস কাকে বলে, যখন জেনিটাল অর্গানের যে কোনো পার্ট, সেটা পাউচ অফ ডগলাস, রেকটাম, ইউটেরাস, ভ্যাজাইনা, যাই হোক যে কোনো পার্ট যখন নিজের নর্মাল
লেন্থ থেকে বা নর্মাল লেভেল থেকে ডিসেন্ড হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে তাকে বলা হচ্ছে জেনিটাল প্রোলাপস। তো তাহলে পরীক্ষার খাতায় জেনিটাল প্রোলাপস আসুক বা ইউটেরাইন প্রোলাপস আসুক, যাই আসুক, ঘটনা কিন্তু একই, যে কেন নেমে যাচ্ছে বা এটা নামলে একটা পেশেন্টের কি ক্ষতি হতে পারে বা এটা যদি না নামে আমরা কি করতে পারি, এটাই মেন ব্যাপার। তো তাহলে তোমরা ঘাবড়াবে না, এটা লিখে আসবে। আর গাইনির ক্ষেত্রে জেনিটাল প্রোলাপস ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য। সিমটমস অফ ইউটেরাইন প্রোলাপ বা পেলভিক অর্গান প্রোলাপস। তো সিমটম বলতে যে পেশেন্ট মানে যে পেশেন্টের পেলভিক অর্গান প্রোলাপ বা ইউটেরাইন প্রোলাপস হচ্ছে, সে হচ্ছে প্রথম দিকে কি করে, তার ইউটেরাসের জায়গায় বা পেরিনিয়াম এরিয়ায় একটা উইকনেস ফিল করে, যে মনে হয় যেন কোনো কিছু জিনিস নেমে যাচ্ছে বা উইক ফিল করছে। তারপর কিছুদিন পর থেকে কি হয়, পটি গেলে বা স্ট্রেনিং করলে বা পটি করার মতো বসে ঘর মুছলে সে ফিল করে কোনো একটা জিনিস যেন নিচের দিকে নেমে যাচ্ছে, আবার শুয়ে পড়লে সেটা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছে না। বা যখন আরেকটু নিচে যায় তখন দেখে যে যখন স্ট্রেনিং করে একটা জিনিস পুরো বাইরে বেরিয়ে আসছে একটা মাছ মতো, কিন্তু শুয়ে পড়লে সেই মাছটা থাকছে না। বা কাশলে একটা জিনিস যেন নিচের দিকে নেমে যাচ্ছে, বা এরকম জোরে কিছু প্রেশার দিলে কোনো জিনিস নেমে যাচ্ছে, এটা ফিল করে। তারপর আস্তে আস্তে মেন সিমটমগুলো আসে, সেটা হচ্ছে যে মিকচুরেশনের প্রবলেম হয়, পেচ্ছাপ করতে প্রবলেম হয়। তাতে কি হয় যে ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, ইউরিনেশনের ফ্রিকোয়েন্সি এত বেড়ে যায় যে টয়লেট পেলে করতেই হবে, না হলে একদম করে ফেলছে, এরকম অবস্থা হয়ে যায়। আরও যখন ইউট্রাস আরও নিচের দিকে নেমে যায়, যখন একদম নেমে গিয়ে রেকটামকে আর ব্লাডারকে পুরো প্রেশারাইজ করে দিয়েছে, তখন কি হয়, টয়লেট করার সময় তাকে ফিঙ্গার দিয়ে তার যে ইউট্রাসের অর্গানটা বেরিয়ে এসেছে সেটা তুলে ধরতে হয়, তারপর সে টয়লেট করতে পারে। কারণ পুরো ইউরিনারি রিটেনশন হয়ে যায়, কারণ ওই জায়গাগুলো ব্লক হয়ে যায়, নিচের দিকে নেমে যাচ্ছে। আর পটি করতেও খুব প্রবলেম হয়, যদি রেক্টোসেল হয়তো অতটা জিনিস নেমে গেছে তাহলে সেটা পটি করতেও অসুবিধা হয়। এছাড়াও ব্যাক পেন, একটা জিনিস নিজের জায়গা থেকে নিচের দিকে নেমে যাচ্ছে তাহলে সেটা কোমরের যন্ত্রণা, একটা আনইজিনেস, বা ওই যখন ওরকম ইউটেরাস নিচের দিকে নেমে থাকে বা প্রসিডেন্সি হয়, সব থেকে ভয় থাকে ডিকুবিটাস আলসার হওয়া, কারণ ইউটেরাসটা নিচে নেমে গেছে, একটা সেন্সিটিভ ইন্টারনাল অর্গান এক্সটার্নালে ঝুলছে, তাহলে বাইরের প্রতিনিয়ত এত বা দুটো দামনার সাথে ঘষা লেগে বা নোংরা জীবাণু লেগে সেখানে ইনফেকশন হওয়ার চান্স কিন্তু প্রচুর প্রচুর বেড়ে যায়। তো এইগুলোই মেন সিমটমসটাও এক্সামে আসে। এবার হচ্ছে আরেকটা হচ্ছে মেন প্রিভেনশনের আগে আছে যে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, যে আমরা কিভাবে ডায়াগনোসিস করে থাকি। এটা পরীক্ষায় অতটা আসে না, কিন্তু তাও তোমরা জেনে রাখবে। মেনলি হচ্ছে যে এক্সামিনেশন করা হয়, ভিজুয়াল এক্সামিনেশন, স্পেকুলার এক্সামিনেশন, বনি স্ট্রেস টেস্ট করা হয়, আরেকটা টেস্ট করা হয় কি পেশেন্টকে স্ট্যান্ডিং পজিশনে দাঁড় করানো হয়, আবার স্ট্রেনিং করানো হয়, স্ট্যান্ডিং আর স্কোয়াটিং এই পজিশন করে করে দেখা হয়, দিয়ে এই সমস্ত পজিশনগুলো করে টেস্ট করা হয় যে তার বা পেলভিক মাসেলের উইকনেসগুলোর ইভ্যালুয়েশন করে দেখা হয়, এই এক্সামিনেশনগুলো করে কনফার্ম হওয়া হয়। এবার হচ্ছে যে মেন প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর, আমরা আগে থাকতেই জানি। তো ইউটেরাইন প্রোলাপস আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারবো, মাল্টিপেরাস যাতে কোনো উইমেন না হয় তাকে বোঝানো, তারপরে ট্রমাকে প্রিভেন্ট করা, আমরা পড়েছিলাম ইটিওলজিতে ট্রমাটা। তো ট্রমা আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারবো, যখন ডেলিভারি রুমে বা লেবার রুমে ফরসেপ বা ট্রমাটিক ডেলিভারি যাতে না হয় সেটা দেখবো, যে টানা হেজরা না হয়, লং টার্ম সেকেন্ড স্টেজ যাতে না হয় সেগুলো দেখা, যাতে করে ইউটেরাসটা নিচের দিকে না নেমে আসে। বা যদি কোনো টিয়ার হয় সেই টিয়ারটা প্রতিটা লেয়ারে একদম ফেসিয়া থেকে শুরু করে মাসেল প্রতিটা লেয়ার রিপেয়ার করা, কারণ লেয়ার যদি রিপেয়ার না হয় পরবর্তীকালে প্রোলাপস হওয়ার চান্স থাকে। তো এই সমস্ত কিছু প্রিভেনশনগুলো মাথায় রাখতে হবে। আর হচ্ছে পিওরপেরিয়াম সময়ে মায়েদেরকে এক্সারসাইজ শেখানো, পোস্টন্যাটাল পিরিয়ডে মায়েদেরকে এক্সারসাইজ দেখানো, পোস্টন্যাটাল এক্সারসাইজগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মা যদি রেগুলার কেগেল এক্সারসাইজ বিভিন্ন এক্সারসাইজগুলো করে, ইউটেরাস যেটা বড় হয়েছিল বা যে লিগামেন্টগুলো লুজ হয়েছিল এক্সারসাইজ করার ফলে সেটা আবার পুনরায় নিজের জায়গায় ফিরে যাবে, সেই লুজেনিংটা চলে যাবে, টাইটেনিং হয়ে যাবে। তো এইগুলো হলো প্রিভেনশন। এবার এই যে আমাদের পেলভিক অর্গান প্রোলাপস আর ইউটেরাইন প্রোলাপসের ট্রিটমেন্ট কি হয়, দু রকমের ট্রিটমেন্ট, কনজারভেটিভ ট্রিটমেন্ট আর সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জারি ছাড়া তো কিছু হয় না, আর মেডিসিন দিয়ে কিছু হয় না। একটা জিনিস নেমে গেছে তাকে আমি ওষুধ খেয়ে কমাতে পারবো, কখনোই কমবে না। তো কনজারভেটিভের মধ্যে কেগেল এক্সারসাইজ, ফিজিওথেরাপি এক্সারসাইজ এইগুলো পড়ে। যদি কারো অল্প জাস্ট একটু নেমেছে তো সে যদি রেগুলার কেগেল এক্সারসাইজ করে সেটা কিন্তু একটা ঠিকঠাক জায়গায় থাকা যায়।
এছাড়াও পেশারি পরানো হয়। পেশারি একটা রাবারের মতো ব্যান্ড, সেটা হচ্ছে যে ভ্যাজাইনা দিয়ে ঢুকিয়ে মানে ওই যেটা নেমে গেছে সেই বেলুনটাকে টিপে তুলে দেওয়া হয়, পেশারি পরানো হয়। আর হচ্ছে আলটিমেট গোল হচ্ছে অপারেশন করা, সার্জারি করা, ফদারগিল সার্জারি, এছাড়াও হিস্টেকটমি, এই সমস্ত কিছু হচ্ছে আলটিমেট গোল। এবং নেমে গেলে আর তো কিছু করার নেই, তখন সার্জারি করে করা হয়। তো কোয়েশ্চেনটা আছে কিন্তু সার্জারির পরে পেশেন্টকে কি ম্যানেজমেন্ট দেবে, সেটাই কিন্তু 8 নম্বরের কোয়েশ্চেনটা আছে। সেটা প্রিপারেশন নিয়ে যাবে, যে থার্ড ইয়ার বলে নার্সিং কেয়ার প্ল্যান আর আসবে না এরকম কিন্তু হবে না, আমাদেরই নার্সিং কেয়ার প্ল্যান এসেছিল। আর অপারেশনের পরে যে ম্যানেজমেন্টগুলো দিতে হয়, 24 ঘন্টার মধ্যে ম্যানেজমেন্ট, 48 ঘন্টার মধ্যে কি ম্যানেজমেন্ট দেবো, সেগুলো আসবে। তো আশা করছি তোমরা ইউটেরাইন প্রোলাপসটা বুঝতে পেরেছো, এবং পরীক্ষায় কি কি আসবে সেটাও আমি বলেছি। এবং আমি চেষ্টা করছি তোমরা যে যে রিকোয়েস্ট করছো সেগুলো নিয়ে ভিডিও বানানোর। আরও যদি কিছু মনে হয় যে তোমাদের অসুবিধা হচ্ছে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিওগুলো শেয়ার করো তোমার বন্ধুদের মধ্যে। থ্যাংক ইউ।